দুর্নীতির আখড়া রেজিস্ট্রি অফিস গাইবান্ধায় রাজস্বের বিপুল টাকা আত্মসাৎ, জড়িত কর্মকর্তা কর্মচারীরা দলিল জালিয়াতির অভিযোগ। রংপুরের সেবাসুন্দরী খাল সংস্কারে আবারও 15 কোটি টাকার প্রকল্প টেকসই হবে না বলছে খোদ পানি উন্নয়ন বোর্ড। অর্থের অপচয়ে ক্ষুব্ধ গবেষকরা। গাইবান্ধায় এলপি গ্যাস সিলিন্ডার নিয়ে অরাজকতা, সরকার নির্ধারণের 200 থেকে 250 টাকা বেশি দামে বিক্রি, প্রশাসনের নজরদারির অভাবে জিম্মি ভোক্তা। রংপুর অঞ্চলে প্রস্তুত 20 লাখের বেশি গবাদি পশু, গোখাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে দুশ্চিন্তা খামারিদের, ন্যায্য মূল্য নিশ্চিতের আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। এবং ঈদুল আজহাকে সামনে রেখে রেলওয়ের ব্যস্ততা, নীলফামারীর কারখানায় মেরামত হচ্ছে বগি, লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ের আগেই সরবরাহের আশা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সরকারের রাজস্বের প্রায় কোটি টাকা আত্মসাৎ হয়েছে গাইবান্ধার রেজিস্ট্রি অফিস থেকে। এর মধ্যে আত্মসাৎকৃত 58 লাখ টাকা আদায় হয়নি এখন। এতে করে জমি নিবন্ধন হলেও মূল দলিল পাচ্ছেন না ভুক্তভোগীরা। শুধু তাই নয়, বালাম বই থেকে মূল দলিলের পাতা গায়েব, ঘষা মাজা করে দাতা গ্রহীতার নাম, দাগ, খতিয়ান পরিবর্তন ও জাল দলিল তৈরি সহ নানা অপকর্মে জড়িয়েছেন অফিসটির কর্মকর্তা কর্মচারীরা। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। গাইবান্ধা জেলা রেজিস্ট্রি অফিস ভবনের তৃতীয় তলায় মহাফেজখানা। প্রায়ই শোনা যায় এখানে রক্ষিত বালাম বই থেকে দলিলের পাতা কাটাছেঁড়া, দাগ, খতিয়ান এবং দাতা গ্রহীতার নাম পরিবর্তনের ঘটনা। আমানতের জায়গা যেখানে মানুষ নির্ভর করতে পারে একটা তার জমির কাগজপত্রের জন্য, সেখানে যদি এইরকম দুর্নীতি হয়ে থাকে, এরকম দুর্নীতি চলে, তাহলে আমরা কোথায় যাব? এই গুরুত্বপূর্ণ মহাফেজখানা কিংবা রেকর্ড রুমে সাধারণ মানুষের চলাচলও লক্ষ্য করা যায় এই অফিসের পিয়ন কিংবা কর্মচারীদের অবাধ চলাচল। তা আপনি নকল নবিশ গোবিন্দগঞ্জের, আপনি রেকর্ড রুমে কেন? বললাম তো ভাই টাকা নিয়ে আসছে। আপনি কি রেকর্ড রুমে আসতে পারেন? না। ভুক্তভোগীদের আরেকজন ব্যাংকার আব্দুল মজিদ। পে অর্ডারে 4 লাখ টাকা রাজস্ব জমা দিয়ে পৃথক দলিল নিবন্ধন করলেও জাবেদা নকল তুলে ব্যাংক লোন করতে গিয়ে জানতে পারেন রাজস্ব জমা না দেয়ায় দলিল দুটি রেজিস্ট্রি হয়নি। দলিল বালামে ওঠে নাই কি জন্য? তখন দেখে যে পে অর্ডারের টাকাগুলো ওরা আত্মসাৎ করছে। সাব রেজিস্টার মূল যে ডিআরও, এনার সাথে কথা বললাম, ইনি আমাকে বলে যে মনে করেন এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সাব রেজিস্ট্রার রজব আলীর কর্মকালে 1093টি দলিলে অব্যবস্থাপনা পেয়েছে জেলা রেজিস্ট্রি অফিস। অর্থ আত্মসাৎ ও কর্মস্থলে অনুপস্থিত থাকায় অফিস সহায়ক আনিসুরকে সাময়িক বরখাস্ত ও নকল নবিশ মিজানকে 15 জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেন জেলা রেজিস্ট্রার। মিজান ও আনিস দুজনই রাজস্বের অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন। ওটিতে ক্যাশ বই লেখা শুরু করি, তখন আমি দেখি 7 দিনের পে অর্ডার ব্যাংকে জমা হয়েছে। আমাদের অফিসে যেটা তথ্য আছে ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে যায় দেখি সেটা জমা হয়নি। কে কি করছে, কে কিভাবে সহায়তা করছে, সেটা কিন্তু আমার আনন্দ। আমি জানলে তো একজন অফিসে জানা সত্যি গিয়ে অকামিশন করে, সেটা তো একেবারে মানে সুকৌশল। জড়িত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কেন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি? স্থানীয় কর্মকর্তা যিনি আমাদের অভিভাবক, তিনি একজনকে পুলিশে দিলেন না। আমি যদি এই কর্মের সঙ্গে জড়িত হয়ে থাকি, আমাকেই পুলিশে দিত। তার বিরুদ্ধে বিদ্যায়ের মামলা দায়ের করা হয়েছে এবং অবশ্যই রাজস্ব যে আদায় অনাদায়ী রয়েছে তাকে এই টাকা জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রংপুর শ্যামাসুন্দরী খাল সংস্কারে আবারও নেওয়া হয়েছে 15 কোটি টাকার প্রকল্প। তবে খোদ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ড নিজেই বলছে এটি টেকসই প্রকল্প নয়। এখন প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া এই প্রকল্প টেকসই না হলে কেন নেওয়া হলো? গবেষকরা বলছেন, যে পরিকল্পনা নিয়ে এই প্রকল্প, তাতে অর্থের অপচয় ছাড়া কাজের কাজ কিছুই হবে না। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। এটা তো ভাগা। আমাদের উপদেষ্টা ভিজিটে আসলো, গেলাম বা কেন, মানে এখন হলো বাস ছেড়ে দে বা কেঁদে বাসি।
দখল দূষণে ধুঁকছে রংপুরের লাইফলাইন খ্যাত শ্যামা সুন্দরী খাল। আবর্জনা তুলে রাখা হচ্ছে তীরে, আবার সেই আবর্জনাই গিয়ে পড়ছে খালে। এটি প্রায় 15 কোটি টাকার একটি প্রকল্প। কি বলবো, আমাদের দুর্গতি কেউ দেখে না। ময়লাতে একটা আবর্জনাতে ভর্তি। সংস্কার করা না হলে শহরের পরিস্থিতি দিন দিন আসলে অনেক বিপর্যয়ে চলে যাবে। অন্তর্বর্তী সরকারের আমলে শ্যামা সুন্দরী খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়নে প্রায় 15 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, যার একটি বড় অংশ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। অথচ পানি উন্নয়ন বোর্ড নিজেই বলছে এই প্রকল্পে খুব বেশি সুফল মিলবে না। আমরা চাচ্ছি 5 বছর 10 বছরও যদি এটা থাকে, সেটাও তো এক ধরনের সুফল আনবে। সংস্কারের অংশ হিসেবে শ্যামা সুন্দরী খালের 2 পাড়ে লাগানো হবে 30 লক্ষ টাকার গাছ। অথচ খালটির অধিকাংশ জায়গাতেই নেই গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা। সিটি প্রশাসক বলছেন নিয়ম মেনেই যেন সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়। করার কথা বা যেভাবে হওয়ার কথা সেভাবেই যেন হয়, সেটি আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রত্যাশা করছি। গবেষকদের মতে অবৈধ দখলদার উচ্ছেদ, ঘাগড়ের সাথে সংযোগ এবং তলদেশ খনন করা না গেলে এমন প্রকল্প শুধুই অর্থের অপচয়। এটা খনন করা হোক, তারপর এটার অন্যান্য পরিচর্যা করা হোক, তখন এটি কাজে লাগে। এই কাজগুলো না করে শুধু এই কাজটুকু করলে আবারও এই 1-8 বছরের মধ্যে যা শ্যামা সুন্দরীর করুণ অবস্থা, সেই অবস্থাই দেখা দেবে। মাঝখানে নষ্ট হবে কিছু সরকারের অর্থ। 2025-এর নভেম্বরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবে 2027 সালের জুনে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ বিষয়ে আলোচনার জন্য আমরা একটু রংপুরে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে যুক্ত হবেন রিভারাইন পিপলের পরিচালক। আমরা সরাসরি যাব আলোচনায়। শ্যামা সুন্দরীকে বলা হয় রংপুর নগরীর লাইফলাইন। বিগত সময়েও কোটি কোটি টাকা খরচ করে এই শ্যামা সুন্দরীকে ভাগার থেকে মূলত শ্যামা সুন্দরীর যে সৌন্দর্য কিংবা পুরনো রূপে ফেরাতে পারেনি, আবারও এই প্রকল্পে 15 কোটি টাকা খরচ করা হচ্ছে। আমরা আলোচনা করব আজকে এই টাকা খরচ করে মূলত শ্যামা সুন্দরীকে কি তার আসল চেহারায় ফেরানো সম্ভব বা কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর তুহিন অদূত, পরিচালক রিভারাইন পিপল। আমরা আলোচনায় যেতে চাই। এই শ্যামা সুন্দরীর পিছনে আবারও 15 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হচ্ছে, বলা হচ্ছে বনায়ন করা হবে, খনন করা হবে, বর্জ্য ব্যবস্থাপনা করা হবে। আসলে কি এটি কতটুকু টেকসই হবে? আসলে একটা নদীর প্রাণ তো তার পানি। যদি পানির ব্যবস্থা না থাকে তাহলে এটার কোনো কাজেই কাজে আসবে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, ধরুন যে এটার তো সংযোগটা হচ্ছে ঘাগটের সঙ্গে, ঘাগটের সংযোগ তিস্তার সঙ্গে। তিস্তার সঙ্গে এর সংযোগটা চালু করে দিতে হবে ঘাগটের। আর ঘাগটের তলদেশ এখন অনেক নিচু, ফলে শ্যামা সুন্দরী খনন করতে হবে, তাহলে পানি পাবে। পানি যখন থাকে, পানির প্রবাহ যখন থাকে, তখন এমনি নিজেই সে তার পলি আবর্জনা ময়লা সব কিছু ঠেলে নিয়ে গিয়ে ভালো থাকে। এর জন্য আর 15 কোটি টাকার প্রয়োজন হয় না। তো টাকাটার প্রয়োজন হচ্ছে মানে পানির প্রবাহ নাই। তো সে কারণে আমাদের এখন যেটা দরকার, এই 15 কোটি টাকায় হবে না। কি করতে হবে? আমাদের সিটি কর্পোরেশনের যত ময়লা পানি আছে, সমস্ত পানির প্রবাহের সংযোগ দেওয়া হয়েছে শ্যামা সুন্দরীর সঙ্গে। বাংলাদেশে যেই শহরে শ্যামা সুন্দরী নেই, এরকম ছোট নদী নেই, সেখানকার কি এই পয় নিষ্কাশন, এই জল নিষ্কাশন ব্যবস্থা নেই? নিশ্চয়ই আছে। যেটি করতে হবে, এই শ্যামা সুন্দরীর 2 পাড় দিয়ে আলাদা দুটো ব্যবস্থা রেখে পানি, সমস্ত ময়লা পানি সরিয়ে নিতে হবে। আর বৃক্ষরোপণের জন্য জায়গা কোথায়? এ জায়গা তো আগে ঠিক করতে হবে। তার মানে হচ্ছে যে জায়গা যদি 35 লাখ টাকা আমি শুনেছি যে গাছ লাগানোর জন্য রাখা হয়েছে, এটা তো একটা মাস্টার প্ল্যান লাগবে, এর একটা পরিকল্পনা লাগবে, কোথায় কি হবে না হবে। শুরুতে গাছ লাগাবেন, গাছ লাগানোর কিন্তু এখন জায়গাও নেই, কারণ অনেক দখল আছে। আর সত্যি কথা কি, এই যে শহরের উপর দিয়ে শ্যামা সুন্দরী, বাংলাদেশে প্রশাসন তথা সারা দেশের সবাইকে মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে বাংলাদেশ নদী কিংবা প্রাকৃতিক খাল উদ্ধারে কত ব্যর্থ। ছোট করে একটু জানতে চাই যে আসলে কি ধরনের উদ্যোগ নিতে হবে। এটা খুব সহজ হিসাব। ঘাগটের সঙ্গে সংযোগ দিয়ে পানির প্রবাহটা সচল করতে হবে 1। 2 নাম্বার হচ্ছে দখলটা উচ্ছেদ করতে হবে। 3 নাম্বার হচ্ছে এই যে ময়লা ফেলে, সে ময়লাটা ফেলা বন্ধ করতে হবে। 4 নাম্বার হচ্ছে রংপুর শহরে যত দূষিত পানি যে ওখানে ফেলা হয়, এটা বন্ধ করতে হবে। এইসব বন্ধ করে দিয়ে 2 পাড়ে যেখানে অনেক প্রশস্ত আছে শ্যামা সুন্দরী, সেখানে একটা বিনোদনেরও জায়গা হতে পারে। শ্যামা সুন্দরী হয়ে উঠতে পারে রংপুর সিটি কর্পোরেশনের সবচেয়ে নান্দনিক আকর্ষণীয় জায়গা। সবাই বিকেলবেলা সেখানে একটা সময় কাটাতে যাবে, সন্ধ্যার পর চাঁদনি রাতে মানুষ সময় কাটাতে যাবে। আমরা শ্যামা সুন্দরীকে সেই রূপেই দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছিলাম যে শ্যামা সুন্দরীকে তার পুরনো চেহারায় ফেরাতে গেলে কী ধরনের উদ্যোগ নেওয়া
দরকার এবং যে প্রকল্পটি নেওয়া হয়েছে এটি আসলে পরিকল্পনা মাফিক যদি নেওয়া যেত তাহলে সেটি হয়তো কিছুটা কাজে আসতো। সব কিছু মিলে আজকে আমাদের আলোচনা ছিল শ্যামাসুন্দরীকে ফেরাতে কী ধরনের উদ্যোগ নেওয়া দরকার, এবং আমার সাথে অতিথি হিসেবে ছিলেন ডক্টর তুহিন আদত। সরাসরি ছিলাম রংপুরে, দেখছিলাম একটি আলোচনা। সরকার নির্ধারিত দামে গাইবান্ধায় মিলছে না এলপিজি গ্যাস সিলিন্ডার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের 12 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের সর্বোচ্চ খরচ মূল্য 1940 টাকা। ভোক্তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় তাদের জিম্মি করে সিলিন্ডার প্রতি 200 থেকে 250 টাকা পর্যন্ত অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। তবে নিয়মিত মনিটরিংয়ের দাবি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। বিভাগীয় সময় আরও থাকছে। মাজরা পোকার আক্রমণে শুকিয়ে যাচ্ছে ধানের শীষ, কীটনাশক ব্যবহারেও মিলছে না সুফল। দিশেহারা দিনাজপুরের চাষি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ। সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 12 টাকা পর্যন্ত। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ 28 থেকে 30 টাকা দরে বিক্রি হলেও এখন তা বেড়ে 38 থেকে 40 টাকা দামে বিক্রি হচ্ছে। ঈদের আগে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি ভোক্তাদের। রংপুর বিভাগে কোরবানির জন্য প্রস্তুত প্রায় 20 লাখের বেশি গবাদি পশু। কোরবানির ঈদ ঘিরে এখন শেষ সময়ের ব্যস্ততা খামারিদের। তবে গোখাদ্যের অতিরিক্ত দাম বাড়ায় শঙ্কায় রয়েছেন ভালো দাম নিয়ে। প্রাণী সম্পদ দফতর বলছে ন্যায্য মূল্য নিশ্চিত করতে খামারিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে বিভাগে পশুর চাহিদা রয়েছে 14,66,600, প্রস্তুত রয়েছে 20,23,067টি। বিভাগীয় সময় আরও থাকছে। কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদীতে ভয়াবহ ভাঙন, ঘর ছাড়া হাজারো মানুষ। দুর্যোগ মোকাবিলায় গতানুগতিক আশ্বাসেই আটকা পানি উন্নয়ন বোর্ড। ঈদুল আজহায় বিশেষ ট্রেনের জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে বগি। সাধারণ সময়ে প্রতি মাসে 32টি কোচ মেরামত করা হয় কারখানায়, কিন্তু ঈদুল আজহার আগে ও পরে নিয়মিত ট্রেনের পাশাপাশি ঈদ স্পেশাল ট্রেন চলাচলে প্রয়োজন হয় অতিরিক্ত কোচ। এ কারণে চলতি বছর 127টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। সময়ের আগেই দিনাজপুরের বাজারে উঠেছে অপরিপক্ক মাদ্রাজি ও বেদানা জাতের লিচু। ভোর থেকে শহরের কালীতলা লিচু মার্কেটে বাগানি ও কৃষকরা লিচু নিয়ে ভিড় করেন। মাদ্রাজি প্রতি শ বিক্রি হচ্ছে 200 থেকে 280 টাকা। বেদানা লিচু প্রতি শ 450 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমের শুরু হওয়ায় ভালো দাম পাচ্ছেন বাগানি ও কৃষকরা। কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদীর পাড় ভেঙে ঘরছাড়া হাজারো মানুষ। সম্প্রতি উজানের ঢলে ভেঙেছে ব্রহ্মপুত্র নদের ডান তীর। নদীগর্ভে উলিপুর উপজেলার জলঙ্গার কুঠির প্রায় 2 কিলোমিটার এলাকা। এখনও ভাঙছে জেলার বিভিন্ন উপজেলার ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর বিভিন্ন পয়েন্ট। বাসিন্দাদের দাবি, ভাঙন ঠেকাতে গতানুগতিক আশ্বাসেই সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড। ধীরগতিতে চলছে লালমনিরহাট কুড়িগ্রাম সংযোগ সড়কের রত্নায় সেতুর নির্মাণ কাজ। নির্ধারিত সময়ের 3য় ধাপ পার হলেও এখনও শেষ হয়নি সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর কাজ। প্রায় 21 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির কাজ শেষ হয়েছে মাত্র 85%। এরই মধ্যে সংযোগ সড়কের নকশা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, সরকারি নকশা উপেক্ষা করে কুড়িগ্রামের ফুলবাড়ি অংশে বাঁকানোভাবে সংযোগ সড়ক নির্মাণ করায় দেখা দিয়েছে দুর্ঘটনার শঙ্কা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দুর্নীতির আখড়া রেজিস্ট্রি অফিস গাইবান্ধায়, রাজস্বের বিপুল টাকা আত্মসাৎ। জড়িত কর্মকর্তা কর্মচারীরা দলিল জালিয়াতির অভিযোগ। রংপুরের শ্যামাসুন্দরী খাল সংস্কারে আবারও 15 কোটি টাকার প্রকল্প টেকসই হবে না বলছে খোদ পানি উন্নয়ন বোর্ড। অর্থের অপচয়ে ক্ষুব্ধ গবেষকরা। এবং গাইবান্ধায় এলপি গ্যাস সিলিন্ডার নিয়ে অরাজকতা। সরকার নির্ধারণের 200 থেকে 250 টাকা বেশি দামে বিক্রি। প্রশাসনের নজরদারির অভাবে জিম্মি ভোক্তা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।